সরি সরি। ফ্যানটা অফ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা 8টা বেজে গেছে, হ্যাঁ চল স্টার্ট করি লাস্টবারের মতন। স্টার্ট না, বেসিক্যালি শেষ করব, ঠিক আছে। দেখ এখানে সারা বছর থ্রু আউট দ্য ইয়ার আমরা অনেকভাবে অনেক কিছু পড়েছি, অনেক কথা তো ওই জন্য লিখে রেখেছি, ঠিক আছে। এটা সচিন তেন্ডুলকারও লাস্ট পিচের সময় লিখে রেখেছিল। তো আমরা থ্রু আউট দ্য ইয়ার অনেক কিছু অনেকভাবে পড়েছি, অনেক এক্সাম হয়েছে, ঠিক আছে। কিন্তু আমাদের এখনও অবধি আসল এক্সামটা বাকি আছে। সারা বছর আমরা যেরকম যাই করি না কেন, সামনে যে এক্সামটা আছে সেই এক্সামটাতে যদি আমার, সারা বছর ধর আমি ভালো করেছি, সারা বছর আমি খারাপ করেছি, কিন্তু সামনে যে এক্সামটা আছে সেটাই আসল স্বাভাবিকভাবেই, সেটা যদি আমার মানে যেন খারাপ না হয়, ঠিক আছে, সেটা যেন আমার খারাপ না হয়। এবারে সেটা খারাপ কিভাবে কি হবে, খারাপ কিভাবে কি হবে না, তার জন্য শিডিউল করে পড়াশোনার কথা তুই অন্তত জানিস, ঠিক আছে। সেটা তুই বাড়িতে করছিস। তো সামনের কটা দিন স্বাভাবিকভাবেই তোর জীবনে খুব ভাইটাল। সামনে তোর তো আর এক্সাম পরের উইক থেকে হয়তো স্টার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। সামনের কটা দিন তোর জীবনের জন্য খুব ভাইটাল, তোর একাডেমিক লাইফের জন্য খুব ভাইটাল, কেরিয়ার বানানোর জন্য ভাইটাল, ঠিক আছে। তো এখন ধর তোর এক্সাম স্টার্ট হবে, সারা বছর আমরা এখানে অনেক এক্সাম দিয়েছি, এক্সাম স্টার্ট হবে, তুই অনেক ব্যস্ত ছিলি। কদিন আগে সরস্বতী পুজো ছিল, ঠিক আছে। সরস্বতী পুজো তুই ভালো করে অঞ্জলি দিয়েছিস, বই খাতাগুলো বাড়িতে রেখে দিয়েছিস সরস্বতী ঠাকুরের কাছে। কেন রেখেছিস জানিস, কেন ভালো করে অঞ্জলি দিয়েছিস। তো আবার তারপরে সরস্বতী পুজোর মোড় থেকে আবার তুই এখন ফিরে এসেছিস পড়াশোনার মোড়ে। আবার সামনে 14 ফেব্রুয়ারি আছে, তোর ব্যস্ততা আছে, ঠিক আছে, লাইফ অনেক তুই ব্যস্ত হবি। তো এত ব্যস্ততার মধ্যেও তোকে অবভিয়াসলি বুঝতে হবে তোর ভালোটা খারাপ কোনটায়, তোর ভালো খারাপ ডিফারেন্স তুই বুঝতে পারিস, ঠিক আছে। এই বয়সে তুই তোর ভালো মন্দ বোঝার মতন বয়স তোর হয়ে গেছে, ওকে। তো বাকি যে কটা দিন আছে সেই কটা দিনে তোর ভালো খারাপ তোকে বুঝে তোকে এগোতে হবে। এখন ধর তোর ভালো খারাপ তুই বুঝছিস, খুব ভালো কথা। তুই এখন সারাদিন বাড়িতে পড়ছিস, চেষ্টা করছিস বাড়িতে পড়ার, অনেকের প্র্যাকটিক্যাল এক্সাম চলছে, ঠিক আছে। বাড়িতে পড়ার সময় তোর ধর পড়তে পড়তে ঘুম পেয়ে যাচ্ছে, তুই রাত জেগে পড়ছিস, সকালবেলা 10টার সময় উঠছিস। অন অ্যান অ্যাভারেজ আমি যদি ধরি তাহলে ম্যাক্সিমাম লোকই রাত্রেবেলা পড়ে, আর ধর সকালবেলা 10টার সময় কেউ 11টা 12টাতে ওঠে, ঠিক আছে। এখানে ইউজুয়ালি 6টা থেকে 7টার মধ্যে সকালবেলা কে উঠিস বলতো? 6টা থেকে 7টা, তাই তো। যেদিন স্কুল থাকে না, এখন তো স্কুল যাদের বন্ধু তাদের কথা বলছি। তারপরে 8টা থেকে 9টার মধ্যে, 7টা থেকে 8টা আছে কিছুজন, 8টা থেকে 9টার মধ্যে অনেকে, 9টা থেকে 10টা, 10টা থেকে 11টা, আর 11টা থেকে 12টা। আচ্ছা ঠিক আছে, 12টার পরে আর আমি হাত তুলতে বলছি না, ঠিক আছে। তো বেসিক্যালি দেখ, এখন তুই ধর আমি ধরি তোর যদি স্কুলের এক্সাম স্টার্ট হবে, এখন বোর্ড এক্সাম, তোর বোর্ড এক্সাম কটার সময় স্টার্ট হবে? সকালবেলা 10টার সময় সিবিএসসি বোর্ড, তাই তো। 10:30টায় সিবিএসসি বোর্ড, আর আইএসসি বোর্ড কটায়? 2টোর সময় হচ্ছে তোর এক্সাম স্টার্ট। আমি সকালবেলা যাদের এক্সাম স্টার্ট হবে তাদের কথা বলছি আগে। ধর তুই সকালবেলা এখন উঠি হচ্ছে রোজ 10টার সময়, পরীক্ষার দিন তো যদি 10:30টায় এক্সাম থাকে, তখন তুই সেদিন কটার সময় উঠবি সকালবেলা? নিশ্চয়ই 10টার সময় উঠবি না, ঠিক আছে। কেউ আগের রাতে ঘুমাবেই না, ঠিক আছে। কেউ 6টায় উঠবে। আমি অ্যাভারেজ ধরলাম তুই 7টার সময় উঠবি, 10:30 এক্সাম থাকলে তুই 7টার সময় ধর উঠবি। উঠেই তো তুই ধর দুম করে এক্সাম হলে চলে যাবি না, ফ্রেশ হবি, তারপরে ধর তুই ইচ্ছা হয় তাহলে বইপত্র দেখবি, তারপরে তুই হয়তো যাবি এক্সাম হলে। আচ্ছা, এবারে এক্সাম হল তো একমাত্র আইএসসি বোর্ডের পরে হোম সেন্টার, আর সিবিএসসি তো অন্য স্কুলে পড়বে। তো স্বাভাবিকভাবেই সিবিএসসিকে অনেক আগে বেরোতে হবে। তো যদি 10:30 এক্সামে কটার সময় বেরোবি বাড়ি থেকে? সেই 9:30 নিশ্চয়ই বেরোবি না কেউই, সিবিএসসির কেউই 9:30টার সময় বেরোবে না। কটার সময় বেরোবি? 8:30 ধরলাম, 8:30 অ্যাভারেজ হিসেবে আমি ধরলাম 8:30, ঠিক আছে। যদি একটু দূরে সেন্টার পড়ে, আমি তো জানি ভাই যখন 10:30 থেকে যদি এক্সাম স্টার্ট হয়, তুই 10টার সময় অন্তত এক্সাম হলে ঢুকে যাওয়ার চেষ্টা করবি, কারণ তো 10:15 থেকে বেসিক্যালি এক্সাম স্টার্ট, তাই তো। 10:15 থেকে কোশ্চেন পেপার দেবে, তারপর 15 মিনিট হচ্ছে রিডিং টাইম, তারপরে তোর এক্সাম স্টার্ট হচ্ছে। তার মানে তুই দেখ, তুই সারা আর যে বাকি 14 দিন মতন আছে, 21 দিন 14 দিন যাই হোক, 2 সপ্তাহ 3 সপ্তাহ যাই আছে, তোর ধর বায়োলজিক্যাল সিস্টেম হচ্ছে সকালবেলা 9টার সময় ওঠার, আর দুম করে তুই ধর একদিন উঠলি হচ্ছে সকালবেলা 7টার সময় এক্সামের দিনগুলোতে। এতে করে কিন্তু নেগেটিভ হবে রেজাল্ট। কী নেগেটিভ হবে রেজাল্ট? পরীক্ষার সময় গিয়ে তোর ঘুম পেয়ে যাবে, কারণ তোর ভাই বায়োলজিক্যাল ক্লক এইভাবে হ্যাবিচুয়েটেড নয়। তাহলে বায়োলজিক্যাল ক্লক জানে ভাই তুই 9টার সময় ঘুম থেকে করিস, দুম করে একদিন উঠলি, দেখবি তোর টায়ার্ড লাগবে। এরকম হয়, এরকম হয়েওছে তোর সাথে। প্রি বোর্ডের দিনগুলোতে দেখেছি তুই এক্সাম দিতে তোর ঘুম পাচ্ছে, হাই উঠছে, ঠিক আছে, অনেকেরই এটা হয়।
তার মানে তোর এই সামনে যে কটা দিন আছে তুই সারাদিনে যা ইচ্ছা কর, সারাদিনে তুই যত পড়াশোনা করার, গেম খেলার, ঘুরে বেড়ানোর যা ইচ্ছা কর, কিন্তু চেষ্টা কর রাত্রেবেলা 11টা থেকে 11:30টার মধ্যে ঘুমিয়ে পরের দিন ভোরবেলা উঠতে। এটা তুই চেষ্টা করবি তোর ভালোর জন্য, ঠিক আছে? যাতে তোর ভাই বায়োলজিক্যাল সিস্টেমটা আপডেট হয়ে যায় নেক্সট এক্সাম যে কদিন আছে সেই কটা দিনের সাথে। তারপর তোর এক্সাম শেষ হয়ে গেলে তুই সারাদিন ঘুমা, 24 ঘন্টা ঘুমা, কেউ তোকে কিছু বলবে না, ঠিক আছে? তার মানে এই এক্সামের দিনের জন্য তুই এখন থেকে প্রিপারেশন না স্টার্ট কর, তুই অন্যদের থেকে এগিয়ে থাকবি। এগুলো তোর এফেক্ট ফেলবে, এক্সাম হলে গিয়ে তোর এফেক্ট ফেলবে, কোথাও না ফেলবে। আচ্ছা, এইবারে ধর তুই রাত্রেবেলা তোর ঘুমাতে যাবি 11টা 11:30 তোকে অনলাইন অ্যাভারেজ ঘুমাতে বলছি, চেষ্টা করবি ঘুমানোর। এখন ঘুমাতে যাওয়ার আগে তুই চেষ্টা করবি ফোন দূরে সরে, ফোনকে নিয়ে ঘুমাতে যাওয়ার কোনো দরকার নেই, ফোন দূরে রেখে তুই ঘুমাতে যা। ফোন এই কটা দিন, অন্তত এই কটা দিন ফোনকে নিয়ে ভাই ঘুমাতে গিয়ে কোনো লাভ নেই। ঘর অন্ধকার করে তুই ধর ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছিস, তো চোখ দেখবি লাল হয়ে গেছে, চোখ জ্বালা করছে, চোখ দিয়ে জল পড়ছে, এগুলো হয় তোর সাথে। তুই পরীক্ষার কটা দিন অন্তত মাথায় রেখে, কারণ ক্লাস 12-এর এক্সাম কিন্তু তোর জীবন আর ফিরবে না, পরে কিন্তু আফসোস যাতে না করতে, তার জন্য এই কথাগুলো বলা, ঠিক আছে? তো তুই ফোন দূরে রেখে, ফোন 11টার সময় লাস্ট ইউজ করলাম, তারপরে যখন ঘুমাতে যাচ্ছি ফোন থাকলে ফোনের মতন মেসেজ আমি কালকে সকালে রিপ্লাই দিলে হবে, কারণ আর তো তোর এই মুহূর্তে আর কোথাও পড়া নেই, কোথাও হয়তো পড়া নেই, এক্সাম হয়তো চলতে পারে, তাহলে তুই ফোন দূরে সরে রাখবি, ঠিক আছে? সেবার সারাদিনে তুই যত ইচ্ছা কর, ফোনে যা ইচ্ছা দেখ, মানে পড়াশোনার কাজ, বন্ধুর সাথে গল্প করা, চ্যাট করা, হোয়াটসঅ্যাপ, যা ইচ্ছা তুই সারাটা দিনের মধ্যে করবি, ঠিক আছে? রাত্রেবেলা ফোন একদম না। আর তোর গার্জিয়ানও এটা সাপোর্ট করবে, গার্জিয়ানও তোকে এটা বকা দেবে না এটা করতে। দেন হচ্ছে তুই সকালবেলা এখন চেষ্টা করবি তোর যে টাইমে বোর্ড এক্সাম হবে, আইএসসি সব এক্সামই 2টোর সময়, তাই তো? আর সিবিএসসি সব এক্সামই 10:30টার সময় সকালে। তুই বাড়িতে এখন থেকে শুরু করবি হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ পড়ার কথা আমি আর বলছি না, ওগুলো তুই জানিস চ্যাপ্টার ওয়াইজ পড়তে হবে। বাড়িতে তুই এখন সিম্পল প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তুলবি একটা, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সাপোজ 2023 তুলে তুই যে এক্সাম টাইম, তোর বোর্ডের যে এক্সাম টাইম, সেই টাইমে তুই সকালবেলা এক্সাম দিবি 10:30টা থেকে একদম 1:30টা অবধি। আর আইএসসি হলে 2টো থেকে 5টা, ওই টাইমে এক্সাম দেবো। তুই যদি এক্সাম দিসই তাহলে বাড়িতে বসে আমি ওই টাইমে এক্সাম দেবো, যে টাইমটা আমার বোর্ডের এক্সাম টাইম, একদম 10:30টা থেকে 1:30টা টানা, ঠিক আছে? এরকম নয় যে 10:30টার সময় আমি এক্সাম দিতে ঢুকলাম, আধ ঘন্টা পরে মা দরজা থাকতে বলছে বাবু খেয়ে নে, ঠিক আছে, স্নান করে আয়, বলে জামা কাপড়গুলো ছাদে গিয়ে মেলে দিয়ে তুই চলে গেলি, এরকম নয়। তুই তো ভাই এক্সামের সময় তার মাঝখানে বেরিয়ে যাবি না ক্লাস থেকে, তো টিচার এসে বলবে বাবু খেয়ে নাও, বলবে না। তাহলে তুই এই 3 ঘন্টার টানা তুই বাড়িতে বলে দিবি আমি এখন এক্সাম দিতে ঢুকছি, ঘরের দরজা বন্ধ করে, বা দরজা সবার তো বাড়িতে পার্সোনাল ঘর নাও থাকতে পারে, তুই বলবি যে তোর গার্জিয়ানটা সাপোর্ট করে আমি 3 ঘন্টা টানা এক্সাম দেবো, ঠিক আছে? 3 ঘন্টা তুই এরকম সকালবেলা এক্সাম দে, যে টাইমে যার যেরকম টাইমে আছে। না হলে কী হবে, না হলে তোর যেটা হবে হচ্ছে তুই সাপোজ সব জায়গাতে রাত্রেবেলা এক্সাম দিস, 8টা থেকে 11টা, 7টা থেকে 10টা এক্সাম দিস, তুই অফিসিয়ালি পরীক্ষা দিচ্ছিস সকালবেলা 8:30টার সময়, 10:30টার সময়। আইএসসি বোর্ড ধর সবসময় পরীক্ষা দিয়েছে বিকেলবেলা, সন্ধ্যাবেলা, ওরা 2টো থেকে 5টা, দেখবি 4:30টার সময় ঘুম পাবে আইএসসি বোর্ডে। আর সিবিএসসি দেখবি 1টা 12:30টার সময় ঘুম পাবে, ঠিক আছে? এটা যাতে না হয় ওই জন্য তুই এক্সামটা বাড়িতে ওই তোর অফিসিয়াল বোর্ডের যে টাইম সেই টাইমে তুই এক্সামটা দিবি, বোঝা গেছে? তাহলে এটা দেওয়া তুই শুরু কর, দেখবি তোর ভালোই হবে। আচ্ছা, এইবারে যে সিম্পল পেপার দিবি, সিম্পল পেপার, কোনো কঠিন স্পেসিমেন স্যাম্পেল কিচ্ছু দেওয়ার দরকার নেই, প্রিভিয়াস ইয়ার বোর্ড দেবো সিম্পল স্যাম্পেল পেপার নিয়ে আমি ভাই বাড়িতে কোশ্চেন অ্যান্সার ডিসকাস করতে পারি, বাট ওটা আমি এক্সাম দেবো না বাড়িতে। কেন দেবো না? কারণ ওটা দিয়ে আমার কনফিডেন্স ডাউন করার কোনো দরকার নেই, আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেবো স্যাম্পেল। আর ভাই ওই তোর কাছে যেগুলো আছে স্পেসিমেন কপি, তার মধ্যে অনেক কঠিন কোশ্চেন আছে, অত কঠিন অত বোর্ডে আসেও না, তুই সিম্পলি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তুলবি, একদম দরকার 2024 তুলবি, বোঝা গেল? আমি তোকে এটা হ্যাবিচুয়েটেড করার জন্য ব্যাপারটা বলছি, ক্লিয়ার? আচ্ছা, দেন হচ্ছে ধর তোর এই এক্সামের সময় তুই যে নিউমেরিক্যালসগুলো করবি সেখানে তুই ফর্মুলা লিখবি। এখন ফর্মুলা লেখার সময় সাপোজ সলিউশন চ্যাপ্টার হোক বা কেমিক্যাল কাইনেটিক্স, তো ভাই 3 ঘন্টা টাইম, 3 ঘন্টা তুই অলরেডি প্রিবোর্ড দিয়ে দেখেছিস সাফিসিয়েন্ট টাইম তোর জন্য, 3 ঘন্টা সাফিসিয়েন্ট টাইম। তোর কতক্ষণ এক্সাম শেষ হয়ে যায় বলতো? 2.5 ঘন্টা আমি ধরলাম, 2.5 ঘন্টা তোর এক্সাম শেষ হওয়ার জন্য সাফিসিয়েন্ট, ঠিক আছে? আচ্ছা, যখন তুই একটা অঙ্ক করবি নিউমেরিক্যালস করার সময় তুই ফর্মুলাটা লেখার পাশাপাশি ফর্মুলার কোন টার্মটা কি লিখে আসবি, 3 ঘন্টা তোর জন্য সাফিসিয়েন্ট। ওই জন্যই সাপোজ তুই কেমিক্যাল কাইনেটিক্সের অঙ্ক করছিস, ফার্স্ট অর্ডার রিয়াকশন, T½ = 0.693/K লিখবি, লিখে সাইডে লিখে দিবি T½ হচ্ছে আমার হাফ লাইফ, এই কথাটা লিখে আসবি। K = রেট কনস্ট্যান্ট, ঠিক আছে? যাতে তোর নাম্বার কাটার কোনো জায়গা তুই না ছেড়ে আসিস, চাইলে এক্সামিনার ছেড়ে কাটতেই পারে, এটা কোন টার্ম এক্সপ্লেন করনি কেন, এটা দিতেই পারে। তোর কাজ হবে হচ্ছে ভাই তুই তোর দিক থেকে পুরোটা দিয়ে আসবি, এটা লিখতে এমন কিছু বেশি টাইম লাগবে না। আমি যদি ভাবি যে সবকটা চ্যাপ্টার মিলে যে নিউমেরিক্যালস আসবে, এই প্রত্যেকটা টার্ম লিখতে গেলে আমার ম্যাক্সিমাম 5 মিনিট লাগবে, সবকটা অঙ্ক মিলিয়ে বলছি, ম্যাক্সিমাম 5 মিনিট টার্ম তোর লাগবে, 5 মিনিট টাইম তোর লাগবে, বুঝতে পেরেছিস? সব সলিউশনের অঙ্ক করছিস, PA0 তুই কী সেটা লিখবি, ঠিক আছে? পিওর এর ভেপার প্রেশার, এবার তো কোশ্চেনে ধর তুই আমার তো এ বলবে না, বেনজিন সাপোজ বলে পিওর বি এর ভেপার প্রেশার, এই টার্মটা লিখে আসবি, বুঝা গেছে? যাতে নাম্বার কাটানোর কোনো স্কোপ যেন তুই না ছেড়ে আসিস অন্তত। সেকেন্ড হচ্ছে সাপোজ, বুঝতে পেরেছিস? তাহলে নিউমেরিক্যাল যখন লিখবো আমি ফর্মুলাটা এক্সপ্লেন করে দেবো, এক্সপ্লেন মানে এ নয়
ফর্মুলাটা প্রত্যেকটা টার্ম আমি কোথা থেকে আসো অত কিছু লিখতে হবে না, জাস্ট কোনটা কী টার্ম। সেকেন্ড হচ্ছে সাপোজ তুই কোনো একটা কোঅর্ডিনেশন হোক বা ডি অ্যান্ড ডে ব্লকের নিউমেরিক্যালস না, প্রবলেম সলভ করতে গিয়ে তুই ওখানে দেখলি ডিডি ট্রানজিশন, ঠিক আছে, তুই সিম্পল জাস্ট ডিডি ট্রানজিশন বলে ছেড়ে দিবি না, যে ডি টু ডিডি ট্রানজিশন এটা বলবি না, তুই পাশে ইলেকট্রনিক কনফিগারেশনটাও লিখে আসবি। তুই তোর দিক থেকে একদম পুরোপুরি অনেস্ট থাকবি, বোঝা গেল? ইলেকট্রনিক কনফিগারেশন লিখে আসবি, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন লিখে আসবি, যাতে ডিডি ট্রানজিশনটা কেন হচ্ছে ওটা বোঝা যায়। নাম্বার অফ আনপেয়ার্ড এটা তোর লিখে আসা উচিত, 1 মার্কস থাকলে এটা লিখে আসবো, বুঝতে পেরেছিস? তাহলে এটা করতে তোর এমন কিছু টাইম লাগবে না। আচ্ছা, দেন হচ্ছে সাপোজ অর্গ্যানিকে আজ অবধি কোনো বোর্ডে কোথাও এই সাইড প্রোডাক্ট না লেখার জন্য এখন অবধি কাটেনি, অফিসিয়ালি কাটেনি, স্কুলে টুলে কাটে। তো সাইড প্রোডাক্টগুলো তোর এখন যে কটা দিন আছে, তুই তো সব রিয়াকশানই তোর মোটামুটি মাথার মধ্যে আসে, তুই যেটা করবি হচ্ছে রিয়াকশানগুলো সাইড প্রোডাক্টটা একটুখানি পড়ে রাখিস, ঠিক আছে? আমি একটা লিস্ট বানাচ্ছি, আমি বলেছিলাম অনেক কিছু পাঠাবো, অনেক কিছু না, ম্যাক্সিমাম 30 থেকে 35টা কোশ্চেন আমি পাঠাবো, যেগুলো ওই ক্লাস চলাকালীন আমাদের ওই স্কুলের কোশ্চেনগুলো করার সময় স্ক্রিনশট তুলে রেখেছিলাম, ক্লাসে তুইগুলো বলেছিলি, সেগুলো আছে 35টা কোশ্চেন ম্যাক্সিমাম হবে, সবই কনসেপ্ট আমাদের এখানে করা আছে, ঠিক আছে? আর যেটা হচ্ছে আমি ওই প্রত্যেকটা রিয়াকশানের সাইড প্রোডাক্টটা আমি তোকে পাঠাবো, সাইড প্রোডাক্ট তুই ক্লাসে আমি অন্তত খাতার মধ্যে করেছি, সেটা আমি তোকে পাঠাবো লিস্ট ওয়াইজ, আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে? 3-4 দিন একটু টাইম লাগছে পুরো ব্যাপারটা অর্গানাইজ করার জন্য, বোঝা গেল? আচ্ছা, এটা গেল হচ্ছে তো সাইড প্রোডাক্ট লেখার পার্ট। অর্গ্যানিকে এবিসিডি আসে ভাই, এবিসিডি কোনটা কী হবে? তোর তো ভাই জাস্ট এই প্রোডাক্ট এটা লিখলেই তুই নাম্বার পেয়ে যাস, তোকে কোথা থেকে আসো সেরকম কিছু দেখা যাবে না। আর মেকানিজম তোর সিলেবাসের মধ্যে 6টা মেকানিজম আছে, ওই মেকানিজমের মধ্যেই ঘুরিয়ে ফিরিয়ে আসবে। হয়তো এটা হতে পারে লাস্ট ইয়ারে যেটা এসেছিলো সেটা এবছর আসবে না, লাস্ট ইয়ারে মোস্ট প্রবলি অ্যালকোহল থেকে ওয়াটার এলিমিনেশন এসেছিলো, সেটা হয়তো এবছর আসবে না, আসতেও পারে, এরকম কোনো গ্যারান্টি নেই। তাহলে দেখেছিস ক্লাস 11-12 সাজেশন আর কিছু হয় না ভাই, তোকে সবাই বলে সবই পড়তে, হ্যাঁ সবই তো পড়তে হচ্ছে। তাহলে এটা হচ্ছে তোর মেকানিজমের পর আমি ভালো করে প্র্যাকটিস করবো, ওই তো কটা মেকানিজম ভাই, অত মেকানিজম একটার মধ্যে কমন পাবোই, ওর মধ্যে একটা না একটা আসবেই, প্রত্যেক বছর আসে, ওখান থেকেই আসবে, আর কোনো বাইরে থেকে কিছু আসবে না। তাহলে তুই বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবি। আর প্র্যাকটিস কীভাবে করবি বলেছিলাম, তুই প্র্যাকটিস করার পরে নিজেই চেক করবি, লাল কালির পেন নিয়ে নিজে চেক করবি, ঠিক আছে? নিজে চেক করে নিজেই অ্যান্সারের সাথে মেলাবি। সারা বছর অনেক কষ্ট করেছি আমরা, সেই কষ্টটা এবার যাতে কেষ্টটা মেলে, তার জন্য এই কটা দিন খুব ভাইটাল, ঠিক আছে? এই কটা দিন যেন আমার পুরোপুরি এসছিস। চলে ভিতরে একটু। আচ্ছা, স্নিগ্ধা হচ্ছে আমার লাস্ট ইয়ারের স্টুডেন্ট, ক্লাস 12-এর, ও প্রেসিডেন্সিতে, এটা তোর ক্লাস 12-এর, আরও অনেকে আসেনি, ও ক্লাস 12 প্রেসিডেন্সিতে পড়ছে কেমিস্ট্রি। এটা স্নিগ্ধা, এটা তোর জন্য, ঠিক আছে? একটা ছবি তুলে দে তো, এখানে মাঝখানে কি আছে সনমিয়ে তুলে দে একটা, এনে একটু উঠে দাঁড়িয়ে একটু তুলে দে ছবিটা। তুই ডাইরেক্ট আসলি, দাঁড়া। তুই এদিকে এদিকে চেপে, হ্যাঁ মাঝখান থেকে তোল, আর একটু ফোনটা একটু উঁচু কর, ব্যাস। ঠিক আছে, কোনো পেপটক দিবি জুনিয়রদের? যা ইচ্ছা। আরে হ্যাঁ, রেখে দিলে হবে না, যেটা লাস্ট ইয়ার করেছিলাম, বাট তাও হয়ে গেছে, কি বলবো। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ আসার জন্য, চল বাই, ভালো থাকিস, অল দ্য বেস্ট। হ্যাঁ তোর কাছে পরে শুনবো, হ্যাঁ ফ্রেশার্সের গল্প। ওকে আচ্ছা, এবিসিডি যেগুলো আছে, এবিসিডি আইডেন্টিফিকেশন, সেগুলোতে তোর কাজ হবে হচ্ছে শুধু এটাই লিখবো, ওটার জন্য নাম্বার কাটে না, ঠিক আছে? আজ অবধি কোথাও নাম্বার কাটেনি, তো স্যাম্পেলে যখন এই বছর আসে তাহলে ওদের নাম্বার কাটবে না। এইবারে কিছু রিয়াকশান তো দেখবি তুই প্রিভিয়াস ইয়ারের মধ্যে আছে, যেটা ফুল রিয়াকশান লিখতে বলেছে, কিছু রিয়াকশান আছে যেটা ফুল রিয়াকশান লিখতে বলেছে, সেগুলো আমি সাইড পরে একটু পড়ে যাবো, আমি তোকে পাঠিয়ে দিচ্ছি সেগুলো, ঠিক আছে? আচ্ছা কথা বলিস তারপর, এক্সাম যখন তো 10:30 স্টার্ট হয়, 3 ঘন্টা টাইম, 3 ঘন্টা এক্সাম দেওয়ার সময় তো স্বাভাবিকভাবে জল তেষ্টা পায়। তোর স্কুলের এক্সামে, বোর্ডের এক্সামে ওয়াটার বটল অ্যালাউড, তো অ্যালাউড ওয়াটার বটল, কোন ওয়াটার বটল অ্যালাউড? ট্রান্সপারেন্ট ওয়াটার বটল অ্যালাউড। জানি ভাই তুই বাড়িতে ধর কপারের কন্টেনারে জল খাস, মাটির কন্টেনারে জল খাস, তুই অনেক হেলদি, ঠিক আছে, হেলদি লাইফস্টাইল লিখবি, অসুবিধার কিছু নেই, বাট বিশ্বাস করি এক্সামের ওই 5টা দিন না, তুই যদি প্লাস্টিকের কন্টেনারে জল খাস তুই মরে যাবি না। ওই জন্য তুই বাড়ি থেকে সিম্পল প্লাস্টিকের বোতলে জল নিয়ে যাবি, কারোর অপেক্ষায় বসে থাকবি না যে বন্ধুর থেকে জল নিয়ে খাবো, ওসব থেকে করতে দেবে না কিন্তু এক্সাম হলে, ঠিক আছে? তুই নিজের সিম্পল একটা ভাই, ও তো
বিসলেরির বোতলে তো তোর বাড়িতে আছে, বিসলেরি আছে, বিলসেরি আছে, অনেক এরকম ফেক কোম্পানিগুলোর আছে তোর কাছে বাড়িতে ভর্তি, কিনলি আছে, ঠিক আছে, কিনলে আইআরসিটিসি যা বোতল আছে তুই সিম্পল এই বোতলে ট্যাগ তুলে দিই, ওই বোতলটা তুই বাড়ি থেকে নিয়ে যাবি জল, ঠিক আছে। আচ্ছা এইবারে যদি তুই জল না নিয়ে যাস তাহলে কী হবে তুই দেখেছি অলরেডি, তোর ধর যে এক্সাম সেন্টারে তোর এক্সাম পড়বে সেখানে হয়তো তোর ভাই ওই জলের অ্যারেঞ্জমেন্ট থাকে, ক্লাসে হয়তো থাকবে না, ক্লাসের মধ্যে থাকবে না, ক্লাসের বাইরে থাকবে, তুই বুঝতেই পারছিস বারবার ধর তুই তো জল তেষ্টা পেতেই পারে, কারণ গরম পড়ে যাচ্ছে, অলরেডি বুঝে গেছিস গরম পড়ে যাচ্ছে তো জল তেষ্টা পাবে। তাহলে তোর ভাই বারবার যদি তুই বাইরে জল খেতে যাস তোর মানে টাইম নষ্ট হবে, লেখার ফ্লোটা নষ্ট হয়ে যাবে, লেখার ফ্লোটা নষ্ট হলে তুই নিজের পায়ে নিজে কুড়ুল মারলি, তাই তো নিজের ক্ষতি করছিস তুই, ওই জন্য তুই বাড়ি থেকে সিম্পলি জল নিয়ে যাবে, জলের বোতল। এখন ধর তোর জলের বোতল তুই তোর তো ডেস্ক আছে উপরে, জলের বোতল তুই রাখবি কোথায়, তুই ধর এক্সাম দিচ্ছিস তোর পাশেই ধর জলের বোতল রাখলি, এতে কী হবে অনেকেই রাখে ভাই, যেখানে এক্সাম দিচ্ছে তার পাশেই ধর জলের বোতলটা রাখলাম, এতে যেটা হবে হচ্ছে ধর তোর দারুণ এক্সাম হয়েছে, দারুণ এক্সাম হয়েছে, ধর 70-তে 75 অ্যান্সার করেছিস, তুই পুরো উত্তেজনা কাঁপছিস একদম, এত ভালো এক্সাম হয়েছে, জল খেতে গিয়ে এবারে তোর ভাই বোতল থেকে জল পড়লেছে খাতার মধ্যে, যেই খাতার মধ্যে জল পড়বে প্রত্যেকটা লেটার হয়ে গেল বড় বড়, আর কিছু বোঝা যাবে না, এটা আমি নিজের চোখে দেখেছি, ঠিক আছে। তখন এবার সে কী করবে, কিচ্ছু করার নেই, তার জন্য কেউ বসে নেই, তখন তার এক্সাম পুরো গেল। ওই জন্য তুই জলটা রাখবি হচ্ছে নিচে মাটিতে রেখে দিবি, জলের বোতল রাখবি নিচে সিম্পল মাটিতে, যখন জল তেষ্টা পাবে খাতাটাকে দূরে সরিয়ে রেখে একটু বেঞ্চের সাইডে গিয়ে জলটা খাবি, এই ছোটো ছোটো টেকনিকগুলো তোর কাজে লাগবে। তুই যদি ভাই এবার তোর উত্তেজনা হতে পারে কেন, আইদার তোর ভালো পরীক্ষা হচ্ছে বা খারাপ হয়তো হচ্ছে একটু, ঠিক আছে, তুই বুঝতে পারছিস পাজেলড হয়ে গেছিস, ভয় লাগছে, তখনও তোর কিন্তু এটা হতে পারে। এবার তো যদি এরকম সিচুয়েশন আমি একটু পাজেলড হয়ে গেছি, পারছি না, আমার হাত ধর চলছে না, কীভাবে এগোবো বুঝতে পারছি না, তখন তুই কী করবি, সিম্পলি তুই একটুখানি ওয়াশরুমে গিয়ে চোখে মুখে জল দিয়ে আসবি, চোখে মুখে জল দিয়ে এসে ফ্রেশ মাইন্ডে স্টার্ট করবি, ঠিক আছে। তো যখন মনে হচ্ছে আমি পাজেলড হয়ে যাচ্ছি, একটু পারছি না, ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নেই, সিম্পল ওয়াশরুমে গিয়ে চোখে মুখে জল দিয়ে জল খেয়ে আয়। হয়তো এটা হতে পারে তোর ওয়াশরুমে যেতে গিয়ে তোর কোনো বন্ধুর সাথে দেখালো টুক করে একটা অ্যান্সার বলে দিল, এটা হয়তো হতে পারে, তো তোর ভয় পাওয়ার কিছু নেই, যেরকম করেছিস সেরকমই হবে। তো ওটা তুই চোখে মুখে একটু জল দিয়ে এসে আবার স্টার্ট করতে পারিস, এতে অসুবিধার কিছু একটা বরঞ্চ ভালোই হয়, ঠিক আছে। আচ্ছা নেক্সট হচ্ছে ধর ঘড়ি, তোদের ঘড়ি কি অ্যালাউড আছে স্কুলে, সিম্পল সিম্পল অ্যানালগ ওয়াচ, কোনো স্মার্ট ওয়াচ অ্যালাউড নেই, কোনো ডিজিটাল ওয়াচ অ্যালাউড নেই, আইএসসি বোর্ডে স্মার্ট ওয়াচ তো অ্যালাউড নয়, সিম্পল অ্যানালগ ঘড়ি অ্যালাউড, সিম্পল অ্যানালগ ঘড়ি সব বোর্ডেই অ্যালাউড, জাস্ট যেখানে আমি শুধু টাইম দেখতে পাবো, ঠিক আছে, টাইম দেখতে পারবো এই ধরনের ঘড়ি আমার অ্যালাউড। আচ্ছা এইবারে একটা কথা বলি, ধর তোর বাড়িতে ধর ঘড়ি নেই, তুই ধর স্মার্ট ওয়াচ ইউজ করিস, কিন্তু এক্সামের সময় তুই নিজের ঘড়িটা নিজে পড়ে যাস, কোন ঘড়িটা, দরকার তুই মা বাবার ঘড়ি পড়ে যাবি, মা বাবার নর্মাল যে ঘড়ি আছে সেই ঘড়িটা তুই পড়ে যাস, যেখানে শুধু টাইম দেখা যায়। কেন ঘড়ি পড়ে যাওয়া দরকার এক্সাম হলে, তার কারণ হচ্ছে সব জায়গায় তো ধর এক্সাম হলে তো ঘড়ি থাকে না, সব রুমে ঘড়ি থাকে না, থাকে সব রুমে ঘড়ি, বোর্ডের কোনো এরকম রুল নেই যে রুমে ঘড়িতে লাগাতেই হবে, এরকম কোনো রুল নেই বোর্ডের। তাহলে ভাই এটা স্কুলের উপর ডিপেন্ড করে, যদি স্কুল চায় তাহলে লাগায়, স্কুল না চাইলে লাগায় না ঘড়ি, ঠিক আছে। তার জন্য আমার কী হবে, তার জন্য বেসিক্যালি যদি আমি ঘড়ি না পড়ে যাই দেখবি বারবার আমার জিজ্ঞেস করতে হতে পারে স্যার কটা বাজে, অনেকেই জিজ্ঞেস করার স্যার কটা বাজে কতক্ষণ বাকি, ভাই তুই এসব ফাঁদে পা দিবি না, ঠিক আছে, তুই সিম্পল নিজের মতন পরীক্ষাটা দিতে যাবি, তোর তো হাতে ঘড়ি আছে, তুই বুঝতে পারছিস কতক্ষণ বাকি আছে, তুই নিজের মতন পরীক্ষা দিবি, একদম সিম্পল নর্মাল, তুই দরকার হলে মা বাবার ঘড়ি পড়ে যা, অসুবিধার কিছু নেই। তো কে কী ভাবলে তাতে কী যায়, তো তোর কাজ হচ্ছে ঘড়ি দেখা নিয়ে, তো ঘড়ির মধ্যে ভাই তুই তো রয়ের এজেন্ট নোস, তোর লোকেশন শেয়ার করতে সবসময়, ঠিক আছে, টেরোরিস্টকে অ্যাটাক করবি এরকম তো কোনো ব্যাপার নেই, তার মানে তুই সিম্পল ঘড়ি পড়ে যাবি, এতে অসুবিধার কিছু নেই। যদি বলে ঘড়ি সব বোর্ডে এলাও, কিন্তু সিম্পল ঘড়ি, সিম্পল একদম, এই জন্য তোকে ঘড়ি কিনতে হবে না এখন, তুই বাড়িতে গিয়ে বলি স্যার বলেছে রোলেক্সের অ্যানালগ ঘড়িটা কিনে দিতে, ওটা পরে যেতে, আরে ভাই আমি একটা জাস্ট সিম্পল ঘড়ি পরে যেতে বলি, ঠিক আছে, তাহলে তুই ঘড়িটা পড়ে যা, সেটা তোর ভালো হবে। আচ্ছা নেক্সট হচ্ছে এখন দেখ তোর সামনে যে এটা গেল তোর কেমিস্ট্রির পার্ট, সামনে যে কটা দিন আছে সেই কটা দিনে তুই সিম্পলি একটু খাওয়া দাওয়াকে কন্ট্রোল করার চেষ্টা করিস। খাওয়া দাওয়া কন্ট্রোল করার মানে কি, হেলদি খাবার দাবার মানে তোর আইডিয়া আছে অলরেডি, হেলদি খাবার দাবার মানে কি, আমি দেখ তোকে ভাই রামদেবের মতন ডায়েট করতে বলছি না, ঠিক আছে, রামদেবের খাবার দাবার খেতে বলছি, সারাদিন ফল খেয়েও কাটাতে বলছি না। স্পাইসি খাবার দাবার ভার্সেস হেলদি খাবার দাবারের মধ্যে তোর আইডিয়া আছে কোনটা স্পাইসি কোনটা হেলদি, ঠিক আছে, চেষ্টা করবি এই কটা দিন অন্তত হেলদি খাবার দাবার খেয়ে ফিট থাকতে, যাতে জ্বরটা না আসে। কেন জ্বর পেট খারাপ এইগুলো হলে বুঝতেই পারছিস, তোর দেখবি যদি শরীর খারাপ হয় না তুই মেন্টালি ডাউন হয়ে যাস, শরীর খারাপ হলে কিন্তু মানুষ মেন্টালি ডাউন হয়ে যায়, এক্স্যাক্টলি মেন্টালি ডাউন হয়ে গিয়ে মানুষ কীভাবে বলতো যে আমি এই টাইমে পিছিয়ে পড়লাম, আমি তো পড়তে পারছি, তুই পড়তেও পারবি না তখন ওই কটা দিন, শরীর যখন খারাপ থাকবে। তোর মনে হয় আমার বন্ধু এই মুহূর্তে পড়ে বেরিয়ে যাচ্ছে, তাহলে শরীর যাতে খারাপ না হয় ওই জন্য খাওয়া দাওয়াটা কন্ট্রোল করলেই আমার হবে, ঠিক ঠিক আছে। আচ্ছা
আচ্ছা দেখ, এই গেল কেমিস্ট্রির কথা। এবারে দেখ, কেমিস্ট্রি নিয়ে তো আমরা সারা বছর পড়লাম। দেখ এরপরে ক্লাস 12 পরে হয়তো সবাই আর এই লাইনে কেউই থাকবে না, কেমিস্ট্রি লাইনে কেউ থাকবে না, সবাই ডিফারেন্ট লাইনে যাবে, যে যার মতন যে কোনো স্ট্রিমে যাবে। ঠিক আছে, তুই মনে রাখবি যে স্ট্রিমেই তুই যাস, যত বড়ই তুই হোস, যত টাকাই তুই ইনকাম করিস, দিনের শেষে কিন্তু ভালো মানুষ হওয়াটা খুব দরকার। ভালো মানুষ না হলে কেউ কখনো তোকে মনে রাখবে না। ঠিক আছে, ভালো মানুষ না হলে তোকে কেউ কখনো মনে রাখবে না। ওই জন্য তুই যে সাবজেক্ট নিয়েই পড়িস, যে স্ট্রিমেই যাস, তুই মনে রাখবি তুই কিন্তু কখনো সাবজেক্টের থেকে উপরে নস। তুই যদি সাবজেক্টের প্রতি অনেস্ট থাকিস, সাবজেক্টও দেখবি তোকে দিনের শেষে রিটার্ন দেবে। অন্য কিছু দেবে না, সাবজেক্ট দেখবি তোকে দিনের শেষে ঠিক রিটার্ন দেবে। ওই জন্য তুই যত বড় মানুষই হো না কেন, যত বড় টাকাই না ইনকাম করি কেন, যত বড় পোস্টেই চাকরি করি না কেন, আমি সবসময় ডাউন টু আর্থ থাকবো, ডাউন টু আর্থ থাকার চেষ্টা করবো। ঠিক আছে, আর একটা কথা হচ্ছে, দেখ এখন তো ভাই মিথ্যে কথা আর সত্যি কথা, ঠিক আছে, এই দুখানের কম্পিটিশন আমার খুবই চলছে। সত্যি কথা বলবো না মিথ্যে কথা বলবো। মিথ্যে কথা দেখ আমি বলতে পারি, কারণ পুরোপুরি সত্যি কথা সব জায়গায় তো বলা যেতে পারে না। মিথ্যে কথা কখন বলবো? এমন মিথ্যে কথা তো বলতে পারি যেখানে ধর কারোর কোনো ক্ষতি হবে না, কারোর কোনো ক্ষতি হবে না, সেখানে তো মিথ্যে কথা বলা পসিবল। ঠিক আছে, কারোর কোনো ক্ষতি হবে না, মনে রাখবি কারোর কোনো ক্ষতি আমি কখনো করার চেষ্টা করবো না। ঠিক আছে, কারোর কোনো ক্ষতি যদি করি, ওটা কিন্তু নিজের কাছে রিটার্নটা আসবে। তুই যত বড় মানুষই হোস, কাউকে কখনো ছোটো করবি না, সিম্পলি ডিসরেসপেক্ট কাউকে করবি না। তুই হয়তো ভাই IIT NIT আইজারের ফর্ম বেরিয়েছে, আমি তোকে পাঠিয়েছিলাম। MBBS BC MCA যাই পর, তুই তো গেট দিয়ে ইন ফিউচার IIT দিয়ে যেতে পারিস, বিটেক করার পর যেখানে ইচ্ছা জেএম দিয়ে যেতে পারিস। তোর যে ফিল্ডেই তুই থাক, আমি IIT NIT বলছি না, তুই ফ্যাশন ডিজাইনিং পড়, তুই ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঢোক, যেখানেই তুই যা, কখনো কাউকে ডিসরেসপেক্ট করার চেষ্টা করবো না। ঠিক আছে, ডিসরেসপেক্ট করবো না। বেসিক্যালি আমি দেখ, আমরা কথায় কথায় বেসিক্যালি বন্ধুদের হয়তো ডিসরেসপেক্ট করি, মা বাবাকে হয়তো ছোটো করি। ঠিক আছে, এগুলো করার চেষ্টা করবো না। কেন? কারণ মনে রাখবি তুই যাই করিস না কেন, এটা কিন্তু দিনের শেষে নিজের কাছে রিটার্ন আসবে। সব কিছুর কিন্তু হিসাব হবে। ঠিক আছে, সব কিছুর হিসাব হবে। হিসাব কে করবে? হিসাব কেউ না কেউ ঠিক করবে। ঠিক আছে, সব কিছুরই রিটার্ন হবে। তো বেসিক্যালি দেখ, এখানে আমরা কেউ কেউ হয়তো 2 বছর, কেউ হয়তো 1 বছর, সোমবার আর শুক্রবার ধর আসতাম এখানে। দেখ এই 2 বছর বা 1 বছরে রেগুলারলি যারা ধর এসছে, দেখ এই চেনা মুখগুলো আর এখানে আসবে না। তো রেগুলারলি ধর কারোর সাথে থাকতে থাকতে ইমোশনালি অ্যাটাচড হয়ে যাওয়া যায়। ঠিক আছে, ইমোশনালি অ্যাটাচড হয়তো হয়ে যাই, এতে ভুলের কিছু নেই। বাট দেখবি এই ইমোশনাল অ্যাটাচমেন্ট যেন আমাদেরকে পিছন দিকে না টানে, এটা লাইফেরই পার্ট। তো এই ইমোশনাল অ্যাটাচমেন্ট আমাদের হয়তো আমার ক্ষেত্রে হয়ে যায়। ঠিক আছে, এটা লাইফেরই পার্ট, এটা ধরে বসে থাকলে আমাদের হবে না, আমাদের কিন্তু সামনে এগিয়ে যেতে হবে। এটা লাইফেরই একটা স্টেজ, একটা করে স্টেজ যখনই আসবে লাইফে, তুই ওটাকে ভালোভাবে যদি করিস, পরের স্টেজটা তুই এমনিই চলে যেতে পারবি। 2 বছর 1 বছর হয়তো কারোর ক্ষেত্রে 3-4 মাস, তুই চেনা মুখগুলো আর সোমবার আর শুক্রবার আর আসবে না। ঠিক আছে, তো বেসিক্যালি অনেকেই বলে যে কানেকশান রাখবে, অনেকেই রাখে না। ঠিক আছে, এটা আগে খারাপ লাগতো কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে। কানেকশান বলতে কি থাকে? কানেকশান বলতে থাকে হচ্ছে ধর দুর্গাপুজোর সময়, ওই দুর্গাপুজোর পরে 1 হাঁড়ি মিষ্টির ছবি পাঠিয়ে শুভ বিজয়া, আর ক্রিসমাসের সময় টুনি লাইটের ছবি পাঠিয়ে, আর দিওয়ালির সময় টুনি লাইটের ছবি পাঠিয়ে হ্যাপি দিওয়ালি। এইটাই হচ্ছে কানেকশান থাকে। আর হ্যাপি নিউ ইয়ার ফরওয়ার্ডের মেসেজ। ঠিক আছে, এই হচ্ছে, চলো এই হচ্ছে আমার বলার কথা ছিল। অনেক ভারী কথা বললাম।